তাহলে কি হচ্ছে দেখো, কি বললাম যে জার্মানিতে জাতীয়তাবাদী ভাবধারার বহিঃপ্রকাশ কিভাবে ঘটেছিল, তাই তো? তার মানে জার্মানির ঐক্য আন্দোলন, এইটার কথাই বলা হচ্ছে। দেখো, ফরাসি বিপ্লবের সময় ইটালির মতো জার্মানিও ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র, এটা তোমরা আগেই জেনেছো, তাই তো? তো জার্মানি এই সময় মানে যখন ফরাসি বিপ্লব চলছে, ঠিক আছে, তো ফরাসি বিপ্লবের সময় যেমন ইটালি ছিল, তো ইটালির মতো জার্মানিও একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র ছিল, ঠিক আছে। তো জার্মানি এই সময় অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল এবং দেখবে এই রাজ্যগুলোর মধ্যে সর্বদাই মানে সবসময় পারস্পরিক বিদ্বেষ আর স্বার্থ সংঘাত লেগেই থাকতো। কারণ নিজেদের মধ্যে হিংসা পরায়ণতা আর হচ্ছে তার জন্য কি হতো, সবসময় ঝগড়া কলহ বিবাদ এগুলো লেগেই থাকতো। সেই জন্য বলা হচ্ছে পারস্পরিক বিদ্বেষ ও স্বার্থ সংঘাত লেগেই থাকতো, নিজেদের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত থাকতো, ঠিক আছে। এবং যার ফলে তাদের নিজেদের মধ্যে হিংসা পরায়ণতা বেড়ে যেত এবং ঝগড়া কলহ বিবাদ এগুলো লেগেই থাকতো। সেই জন্য বলা হচ্ছে যে জার্মানিতে এই সময় অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় শাসকদের অধীনে কয়টি না 300টি ক্ষুদ্র বৃহৎ রাজ্য বিভক্ত ছিল, ঠিক আছে। এবং এই রাজ্যগুলোর মধ্যে সব সময় আমরা দেখতে পেতাম যে পারস্পরিক বিদ্বেষ এবং স্বার্থ সংঘাত লেগেই থাকে। তো এই সময় ফরাসি বীর যিনি হচ্ছে নেপোলিয়ন, তো সেই নেপোলিয়ন জার্মানি জয় করে এই 300টি রাজ্যের পরিবর্তে তিনি কি করেছিলেন, জার্মানিকে অপেক্ষাকৃত বৃহৎ 39টি রাজ্যে পরিণত করে। তাহলে আগে কয়টা ছিল, 300টি, ঠিক আছে। 300টি মানে ক্ষুদ্র বৃহৎ রাজ্যে বিভক্ত ছিল এবং এই রাজ্যগুলোর মধ্যে সর্বদাই আমরা দেখতে পেলাম যে পারস্পরিক বিদ্বেষ এবং স্বার্থ সংঘাত লেগেই থাকতো, ঠিক আছে। তো তারপরে দেখবে ফরাসি বীর নেপোলিয়ন যখন জার্মানি জয় করলেন, তখন তিনি জার্মানি জয় করে এই 300টি রাজ্যের পরিবর্তে তিনি কি করলেন না, এই 300টি রাজ্যের পরিবর্তে তিনি জার্মানিকে অপেক্ষাকৃত বৃহৎ 39টি রাজ্যে পরিণত করে, ঠিক আছে। 39টি রাজ্যে পরিণত করেছিলেন, ঠিক আছে। এবং এই 39টি রাজ্যকে নিয়েই তিনি গঠন করেছিলেন কি, এটা তোমরা সবাই জানো, আমি আগে আলোচনা করেছি যে নেপোলিয়ন এই 39টি রাজ্যকে নিয়ে তিনি গঠন করেছিলেন কনফেডারেশন অফ দ্য রাইন, তাই না? এই 39টি রাজ্যকে নিয়ে, এটা তোমরা জানো তো, কনফেডারেশন অফ দ্য রাইন, তাই তো? কনফেডারেশন অফ দ্য রাইন বা অফ দি বললে বেশি ভালো, অফ দি রাইন দুটোই লেখা যাবে, ঠিক আছে। তাহলে তিনি গঠন করলেন কি, এই 39টি রাজ্যকে নিয়ে তিনি গঠন করলেন কনফেডারেশন অফ দি রাইন, বা যেটাকে আমরা বলে থাকি রাইন রাষ্ট্রসংঘ, বা এটাকে বলা হয় রাইন রাষ্ট্রসংঘ, রাষ্ট্রসংঘ। তাহলে দেখো নেপোলিয়ন এই 39টি তোমার রাজ্যকে নিয়ে তাহলে কি গঠন করলেন, কনফেডারেশন অফ দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ নামে একটি রাষ্ট্র সমবায়, ঠিক আছে। এই কনফেডারেশন অফ দ্য রাইন বা কনফেডারেশন অফ দি রাইন বা রাইন রাষ্ট্রসংঘ নামে একটি রাষ্ট্র সমবায় গড়ে তুললেন নেপোলিয়ন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে নেপোলিয়নের মাধ্যমে কি হচ্ছে না, জার্মানিতে জাতীয়তাবাদের সূচনা হয় এবং জার্মানি ফরাসি বিপ্লবের ভাবধারার সঙ্গে সুপরিচিত হয়ে ওঠে, তাই তো? এরপরে কি হচ্ছে দেখো, নেপোলিয়নের পতনের পর কি হচ্ছে না, 1815 খ্রিস্টাব্দে দেখো, নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা বৈঠক বসছে। তো সেই ভিয়েনা বৈঠকে সম্মিলিত নেত্রীয় মণ্ডলী তারা 39টি রাজ্যকে নিয়ে গঠিত এই যে রাষ্ট্র সমবায়, তাই তো, এই যে কনফেডারেশন অফ দি রাইন
বা রাইন রাষ্ট্র সংঘ, রাইন রাষ্ট্র সংঘ নামে যে একটি রাষ্ট্র সমবায় গড়ে তুললেন নেপোলিয়ন। তো সেটা কি হচ্ছে দেখো, এই নেপোলিয়নের পতনের পর 1815 খ্রিস্টাব্দে যখন ভিয়েনা বৈঠক বসছে, তো সেই ভিয়েনা বৈঠকের সম্মিলিত নেতৃমণ্ডলী মানে যত যত নেতারা সেখানে তোমার নেতৃত্ব দিয়েছিলেন বা উপস্থিত ছিলেন, তো সেই নেতৃমণ্ডলী কি করলেন না, সেই নেত্র হবে এটা, ঠিক আছে, নেত্রমণ্ডলী যারা সেইখানেতে যোগদান করেছিলেন, তো তারা 39টি রাজ্য নিয়ে গঠিত এই যে রাষ্ট্র সমবায়, ঠিক আছে, তো সেই রাষ্ট্র সমবায়কে বজায় রাখেন ঠিকই, কিন্তু এই রাষ্ট্র সমবায়ের উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং অস্ট্রিয়া তার সভাপতি নিযুক্ত হন। এর ফলে জার্মান জাতীয়তাবাদীরা হতাশ হয়। বুঝতে পেরেছো? কারণ দেখো, এই যে 39টি রাজ্য নিয়ে যে রাষ্ট্র সমবায় গঠন করা হয়েছিল, সেই রাষ্ট্র সমবায়টা বজায় রাখেন ঠিকই, কিন্তু তাদের নিজেদের কোনো স্বাধীনতা ছিল না। ছিল কি? ছিল না। তার কারণ দেখো, এই রাষ্ট্র সমবায়ের উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো, মানে অস্ট্রিয়া যেটাই বলবে সেটাই এদেরকে মেনে চলতে হবে, তাই না? তাহলে তাদের নিজস্ব কোনো স্বাধীনতা রইল না। সেই জন্য বলা হচ্ছে যে রাষ্ট্র সমবায় বজায় রাখেন ঠিকই, কিন্তু এই রাষ্ট্র সমবায়ের উপর অস্ট্রিয়ার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং অস্ট্রিয়া তার সভাপতি নিযুক্ত হন। তো এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে জার্মান জাতীয়তাবাদীরা হতাশ হচ্ছেন, তাই না? তাদের আশা নিরাশা হয়ে যাচ্ছে, সেই জন্য তারা হতাশ হচ্ছেন। এবারে এখানে একটা কথা বলি, দেখো, এই জার্মান জাতির ঐক্যের পথে, জার্মান জাতি যে ঐক্য, হ্যাঁ, তো সেই ঐক্যের পথে তখন কয়েকটা অন্তরায় ছিল। অন্তরায় মানে কি বলতো? বাধা। মনে রাখবে, অন্তরায় মানে বাধা, ঠিক আছে? অন্তরায়, অন্তরায় মানে হচ্ছে বাধা, হলো? তো দেখো, তাহলে কি বললাম, যে জার্মান জাতির ঐক্যের পথে তখন কয়েকটি অন্তরায় ছিল, তার মানে বাধা ছিল। তাহলে সেগুলো কি কি? দেখো, ক্ষুদ্র ক্ষুদ্র, মানে এটা প্রথমত বলতে পারি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জার্মান রাজ্যের মনে নানা বিষয়ে তীব্র মতভেদ, সন্দেহ ও পারস্পরিক বিদ্বেষ ছিল। নিজেদের স্বতন্ত্র অস্তিত্ব, মানে আলাদা আলাদা অস্তিত্ব মানে বিসর্জন দিয়ে, তার মানে কি ত্যাগ করে, তারা কখনোই জার্মানির ঐক্য সাধনে আগ্রহী ছিল না। তাহলে এইটা হচ্ছে একটা বাধা। তাহলে কি বললাম, যে ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জার্মান রাজ্যের মধ্যে, এই যে নানা ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল জার্মানিটা, তো সেই ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন জার্মান রাজ্যের মধ্যে নানা বিষয়ে তীব্র মতভেদ হতো, তাদের মনে সন্দেহ সৃষ্টি হতো এবং পারস্পরিক বিদ্বেষ মানে হিংসাও ছিল। তো নিজেদের এই যে স্বতন্ত্র অস্তিত্ব, সেইটাকে তারা বিসর্জন দিয়ে মানে ত্যাগ করে তারা কখনোই জার্মানির ঐক্য সাধনে আগ্রহী ছিল না। তাহলে এইটা ছিল একটা বাধা। দ্বিতীয় বাধা কি ছিল না, অনেকেই জার্মান ঐক্যের কথা চিন্তা করলেও ঐক্যের স্বরূপ কেমন হবে সেই সম্পর্কে একমত ছিল না। অনেকে প্রাসিয়া, আবার অনেকে অস্ট্রিয়ার অধীনে ঐক্যের কথা চিন্তা করত। অনেকে আবার ঐক্যবদ্ধ জার্মানিতে রাজতন্ত্র, অনেকে আবার প্রজাতন্ত্র প্রতিষ্ঠারও স্বপ্ন দেখত। বুঝতে পেরেছ? তাহলে এটা ছিল দ্বিতীয়ত। আর তৃতীয়ত হচ্ছে যে জার্মানিতে উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। কি বললাম? জার্মানিতে উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু ছিল অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। নানা ধরনের প্রতিক্রিয়াশীল আইন আর দমন পীড়নের মাধ্যমে জার্মানিতে উদারনৈতিক কার্যকলাপের গতি রুদ্ধ করে দেওয়া হয়। বুঝতে পেরেছ? তার মানে এই যে তোমার দেখবে ফেব্রুয়ারি বিপ্লব যখন হয়েছিল, তো তার প্রভাবটা অন্যান্য দেশের মতো জার্মানিতে পড়েছিল। তারপরে জার্মানিতে উদারনৈতিক আন্দোলন শুরু হয়েছিল। তো সেই উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু যারা ছিল তারা হচ্ছে অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া। এরা কখনোই চায়নি যে জার্মানিতে উদারনৈতিক আন্দোলন প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের কর্তৃত্ব সেখানে থাকবে না, তাই না? সেই জন্য তারা কখনোই চায়নি যে উদারনৈতিক আন্দোলন জার্মানিতে শুরু হোক। বুঝতে পেরেছো? সেই জন্য তারা ছিল উদারনৈতিক আন্দোলনের প্রধান শত্রু জার্মানিতে। তো সেই জন্য নানা ধরনের প্রতিক্রিয়াশীল আইন ও দমন পীড়নের মাধ্যমে আমরা দেখতে পাই যে জার্মানিতে এই উদারনৈতিক কার্যকলাপের গতি সেটাকে রুদ্ধ করে দেওয়া হয়, মানে বন্ধ করে দেওয়া হয়। বুঝতে পেরেছ? তারপরে
চতুর্থত আমরা বলতে পারি যে জার্মানি ঐক্যবদ্ধ হলে অস্ট্রিয়ার কর্তৃত্ব অবলুপ্ত হবে, তাই না? যে কথাটা আমি একটু আগেই বললাম, জার্মানি ঐক্যবদ্ধ হলে অস্ট্রিয়ার কর্তৃত্ব অবলুপ্ত হবে, সেই জন্যই তো উদারনৈতিক আন্দোলনকে তারা সাপোর্ট করেনি, তাই না? তো সেই জন্যই বলা হচ্ছে জার্মানি ঐক্যবদ্ধ হলে অস্ট্রিয়ার যে কর্তৃত্ব জার্মানির উপর সেটা তাহলে অবলুপ্ত হবে, তাই তো, শেষ হয়ে যাবে। তো তাই অস্ট্রিয়া সর্বদাই এর বিরোধী ছিল, বুঝতে পেরেছো? তো এইরকম সময় তাহলে এগুলো সবই হচ্ছে যে জার্মান জাতির ঐক্যের পথে বাধা, ঠিক আছে? তো সেগুলো আমরা জানতে পারলাম যে জার্মান জাতির ঐক্যের পথে কি কি প্রধান বাধা ছিল, ঠিক আছে? তো এই সময় দুটি ভিন্নমুখী ধারা জার্মান জাতির ঐক্যের পথ এগিয়ে নিয়ে যায়। তার মানে দেখো, এত কিছু হওয়ার পরেও জার্মান জাতিকে ঐক্য করা থেকে কিন্তু কেউ রুখতে পারেনি, তাই না? সেই জন্য এরকম পরিস্থিতিতে দুটি ভিন্নমুখী ধারা জার্মান জাতিকে ঐক্যের পথে এগিয়ে নিয়ে যায়। তাহলে সেই দুটো ধারা কি কি ছিল দেখো, সেই দুটো ধারা কি কি ছিল, ঠিক আছে? একটা হচ্ছে প্যান জার্মানিজম, একটা কি প্যান জার্মানিজম, ঠিক আছে, বা সর্ব জার্মানবাদ, প্যান জার্মানিজম বা সর্ব জার্মানবাদ। অর্থাৎ জার্মান জাতি মাত্রেই ঐক্যবদ্ধ হওয়ার আকাঙ্ক্ষা, বা জার্মান জাতি মাত্রই ঐক্যবদ্ধ হবার আকাঙ্ক্ষা, যেটাকে আমরা বলছি জার্মানিজম বা সর্ব জার্মানবাদ। আর একটা ছিল জোলভেরাইন নামক শুল্ক সংঘ। তাহলে একটা কি বললাম, একটা বললাম প্যান জার্মানিজম, ঠিক আছে, একটা বললাম প্যান জার্মানিজম, ঠিক আছে, জার্মানিজম, প্যান জার্মানিজম বা যেটাকে বলা হয় সর্ব জার্মানবাদ, সর্ব জার্মানবাদ, ঠিক আছে। আর একটা বললাম জোলভেরাইন, ঠিক আছে, জোলভেরাইনও বলা হয় বা জোলভেরাইনও বলা হয়, ঠিক আছে। তো জোলভেরাইন নামক শুল্ক সংঘ, ঠিক আছে। তাহলে এটা একটা ছিল। আর দ্বিতীয় দেখো, আর একটা যেটা সেটা হচ্ছে কি বললাম, জোলভেরাইন, ঠিক আছে, ভেরাইন নামক শুল্ক সংঘ, শুল্ক সংঘ, ঠিক আছে, জোলভেরাইন নামক শুল্ক সংঘ হলো। এবারে দেখো জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারপরে অধ্যাপক এবং বিভিন্ন কবি, সাহিত্যিক, তারপরে দার্শনিক ও ঐতিহাসিক, তারা নানাভাবে এই জার্মান জাতীয়তাবাদকে সঞ্জীবিত করে, ঠিক আছে। তো সেই সময় একটা বিশ্ববিদ্যালয় ছিল সেখানে, যেটার নাম হচ্ছে জেনা বিশ্ববিদ্যালয়। তো সেই জেনা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয় এই সময়। তাহলে কি বললাম, যে জার্মানির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, অধ্যাপক এবং বিভিন্ন কবি, সাহিত্যিক, দার্শনিক ও ঐতিহাসিক, তারা নানাভাবে জার্মান জাতীয়তাবাদকে সঞ্জীবিত করে, ঠিক আছে। তো এই সময়ে একটা বিখ্যাত বিশ্ববিদ্যালয় ছিল সেখানে, যেটা নাম হচ্ছে জেনা বিশ্ববিদ্যালয়। তো সেই জেনা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয় এবং জেনা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক ছিলেন ইতিহাসের অধ্যাপক লুডেন। তো সেই লুডেনের প্রভাবে ছাত্ররা বুরচেন স্যাপ নামে একটা গুপ্ত সমিতি স্থাপন করেন। তাহলে কি বললাম না, এই সময়ে জেনা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয়, ঠিক আছে। এবং এই জেনা বিশ্ববিদ্যালয়ের একজন ইতিহাসের অধ্যাপক যার নাম হচ্ছে লুডেন, লুডেন, ঠিক আছে, নামটা মনে রাখবে, লুডেন। তো এই লুডেনের প্রভাবে কি হচ্ছে,
না সেখানকার জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা একটা গুপ্ত সমিতি স্থাপন করছেন, যেটার নাম হচ্ছে বুরচেন স্যাট। ঠিক আছে, যেটার নাম হচ্ছে বুরচেন স্যাট। মনে রাখবে, এই বুরচেন স্যাট নামে একটি গুপ্ত সমিতি স্থাপন করছেন এই জেনা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, এই জেনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক লুডেনের প্রভাবে। ঠিক আছে, তো এই বিশ্ববিদ্যালয়ের প্রভাবে জার্মানি আরো 15টি বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু করে। তার মানে এই জেনা বিশ্ববিদ্যালয়ের দ্বারা প্রভাবিত হয়ে জার্মানির আরো 15টি বিশ্ববিদ্যালয়ে এই ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হচ্ছে। ঠিক আছে, এবং মেটার্নিকের দমনমূলক নীতির বিরুদ্ধে, মানে তার প্রতিবাদে, ঠিক আছে, মেটার্নিক যে দমনমূলক নীতি শুরু করেছিল, তো মেটার্নিকের সেই দমনমূলক নীতির প্রতিবাদে জার্মানির সর্বত্র গুপ্ত সমিতি গড়ে উঠতে শুরু করে। ঠিক আছে, এই সময়ে কয়েকজনের নাম বলছি, দেখো কয়েকজন মনীষী। ঠিক আছে, যেমন হেগেল, স্টাইন, তারপরে হচ্ছে তোমার বোহেমার, তারপরে হ্যাসার, তারপরে ঐতিহাসিক ডালম্যান, অর্থনীতিবিদ লিস্ট। ঠিক আছে, তো এসব প্রমুখ মানে মনীষী রচনা জার্মানদের জাতীয়তাবাদী ভাবধারায় দীক্ষিত করেছিল এই সময়, যার ফলে দেখবে বন, বার্লিন, মিউনিক, লিপজিগ প্রভৃতি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ভাবধারার কেন্দ্রে পরিণত হয়। এবং জাতীয়তাবাদী আন্দোলন দমনের উদ্দেশ্যে তখন মেটার্নিক কুখ্যাত কার্লসবার্গ ডিগ্রি জারি করে এই জার্মানির সর্বত্র সভা সমিতিকে নিষিদ্ধ করেন। তারপর সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করা হয় এবং ছাত্র, শিক্ষক এবং শিক্ষা প্রতিষ্ঠান সমূহের উপর পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়। এক কথায় কি বলতো, দমন পীড়নের মাধ্যমে জার্মানি একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হয়। বুঝতে পেরেছো? আর এই কার্লসবার্গ ডিগ্রি জারি করে এই যে করা, যে জিনিসগুলো জার্মানির উপর করা হয়েছিল, এগুলো তোমরা আগেই জেনে তো চাই তো, তাই না? যখন মেটার্নিক সম্পর্কে পড়েছো, এই যে কার্লসবার্গ যে ডিগ্রি, সেটা কেন জারি করা হয়েছিল, তার উদ্দেশ্য কি ছিল, তখন তোমরা এটা আগেই পড়েছো, তাই তো? তো যেহেতু এখানে আসছে জার্মানির ক্ষেত্রে, সেই জন্য এটা আবার আলোচনা করে দিলাম। ঠিক আছে, তো যেটা আমরা এক কথায় দেখতে পেলাম যে দমন পীড়নের মাধ্যমে জার্মানি একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে এটা গেল দেখো সর্ব জার্মানবাদ, যেটা সেটা নিয়ে এখানে আলোচনা করলাম, তাই তো? এরপরে আমরা যেটা জেনে নেবো সেটা হচ্ছে জোলভেরাইন, হ্যাঁ, বা জোলভারাইন নামক যে শুল্ক সংঘ, সেটার সম্পর্কে এবার আমরা জানবো। এখানে আমরা যেটা জানলাম সর্ব জার্মানবাদ সম্পর্কে, তাই তো? তো এবারে দেখো 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ যার নাম হচ্ছে ম্যাজেন। ঠিক আছে, তাহলে কি বললাম যে 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ যার নাম হচ্ছে ম্যাজেন, তো সেই ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল জোলভারাইন নামক শুল্ক সংঘ। ঠিক আছে, তো এই জোলভারাইন নামক শুল্ক সংঘ জার্মানির ঐক্য আন্দোলনের গতিকে সুদৃঢ় করে। তাহলে কি বললাম যে 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন, সেই ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হচ্ছে জোলভারাইন নামক শুল্ক সংঘ। তো এই জোলভারাইন নামক শুল্ক সংঘ জার্মানির ঐক্য আন্দোলনের গতিকে সুদৃঢ় করে। ঠিক আছে, আগে বিভিন্ন জার্মান রাজ্যে নানা ধরনের আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। এতে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা অসুবিধা দেখা দিত। ঠিক আছে, তো নবগঠিত এই যে শুল্ক সংঘ অর্থাৎ জোলভারাইন, তো এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামে মাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাত এবং এর ফলে বাণিজ্যিক দিক থেকে যারা যথেষ্ট লাভবান হয়। তাহলে কি বললাম যে জোলভারাইন নামক শুল্ক সংঘ প্রতিষ্ঠার আগে বিভিন্ন জার্মান রাজ্যে নানা ধরনের আমদানি ও রপ্তানি শুল্ক প্রচলিত ছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পেতাম যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নানা অসুবিধা দেখা দিত। তো নবগঠিত এই যে শুল্ক সংঘ, তো এই শুল্ক সংঘে যোগদানকারী রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাতো এবং এর ফলে কি হতো
না, এর ফলে দেখা গেল যে বাণিজ্যিক দিক থেকে তারা যথেষ্ট লাভবান হয়। মনে রাখবে 1850 খ্রিস্টাব্দের মধ্যে, ঠিক আছে, 1850 খ্রিস্টাব্দের মধ্যে একমাত্র অস্ট্রিয়া ব্যতীত জার্মানির সব রাজ্যই এই শুল্ক সঙ্গে যোগদান করে, ঠিক আছে, শুধু অস্ট্রিয়া বাদে। মূলত অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে গঠিত হলেও এর রাজনৈতিক গুরুত্বও ছিল অপরিসীম। বুঝতে পেরেছো? অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে এই জোলভেরাইন নামক শুল্ক সংঘটা প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক গুরুত্বও ছিল এর অপরিসীম। জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে পারস্পরিক আদান প্রদান এবং যোগদানের ফলে তাদের মধ্যে কি হতো, ঐক্যবোধ বৃদ্ধি পায়। অর্থনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের পথ যার ফলে প্রশস্ত করে এবং অর্থনৈতিক নেতৃত্বের মাধ্যমে প্রাশিয়া জার্মানিক রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা অর্জন করে। তাই আমরা যদি সব দিক দেখে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে 1871 খ্রিস্টাব্দে স্থাপিত জার্মান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল জোলভেরাইন নামক শুল্ক সংঘ, ঠিক আছে। সেই জন্য দেখবে একজন বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে ম্যারিয়ট, তিনি বলেন যে জার্মানিকরণের প্রথম ধাপ হলো জোলভেরাইন। বুঝতে পেরেছো? তার মানে এর ভূমিকা কতটা ছিল। তাহলে এখানটা দেখো, আমি আর একবার বলে দিই যে এই যে নবগঠিত যে জোলভেরাইন নামক শুল্ক সংঘ গঠিত হলো, তো এতে যোগদানকারী জার্মানি রাজ্যগুলি বিনা শুল্কে বা নামমাত্র শুল্কে নিজেদের মধ্যে অবাধ বাণিজ্য চালাতো, যার ফলে বাণিজ্যিক দিক থেকে তারা যথেষ্ট লাভবান হয়। এবারে এইখানেতে একটা কথা আমি তোমাদের বললাম যে মনে রাখবে তোমরা এটা, যে 1850 খ্রিস্টাব্দের মধ্যে একমাত্র অস্ট্রিয়া ছাড়া জার্মানির সব রাজ্য এই শুল্ক সঙ্গে যোগদান করে। তো মূলত অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে এই যে শুল্ক সংঘ এটা গঠিত হয়েছিল, তো অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে গঠিত হলেও এর রাজনৈতিক গুরুত্বও ছিল, যেটা ছিল অপরিসীম, যার কোনো তুলনা নেই, ঠিক আছে। এই জার্মানির বিভিন্ন রাজ্যের মধ্যে পারস্পরিক আদান প্রদান এবং যোগদানের ফলে কি হতো না, তাদের মধ্যে ঐক্যবোধ সেইটা তৈরি হলো, এবং সেটা তৈরি শুধু হয়নি, সেই ঐক্যবোধটা আরো অনেক বেশি বৃদ্ধি পায়, যার ফলে অর্থনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্যের পথ প্রশস্ত করে এবং অর্থনৈতিক নেতৃত্বের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে প্রাশিয়া জার্মানির রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা অর্জন করে। সেই জন্য সব দিক থেকে আমরা এই কথা বলতে পারি যে 1871 খ্রিস্টাব্দে স্থাপিত জার্মান সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল এই জোলভেরাইন। আবার একজন বিখ্যাত ঐতিহাসিকেরও নাম বললাম, যার নাম হচ্ছে ম্যারিয়ট, তিনিও বলেন যে জার্মানিকরণের প্রথম ধাপ হলো এই জোলভেরাইন, ঠিক আছে। এরপরে দেখো 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে জুলাই বিপ্লব হয়েছিল, সেটা তোমরা সবাই জানো। তো 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সের জুলাই বিপ্লবের সূত্র ধরে জার্মানির বিভিন্ন স্থানে, যেমন হ্যানোভার, তারপরে হেসি, তারপরে হচ্ছে স্যাক্সনি, ঠিক আছে, তো প্রভৃতি জায়গায় বা স্থানে বিদ্রোহের সূত্রপাত হলে মেটার্নিক সেটাকে কঠোর হাতে বা কঠোর হস্তে কি করেন, দমন করে। বুঝতে পারলে? তার মানে এই 1830 খ্রিস্টাব্দে ফ্রান্সে যে জুলাই বিপ্লব হয়েছিল তার সূত্র ধরেই আমরা দেখতে পাচ্ছি জার্মানির বিভিন্ন জায়গায় বিদ্রোহ হচ্ছে, তাই তো, হ্যানোভার, হেসি, স্যাক্সনি এসব জায়গায়। তো সেই জায়গায় বিদ্রোহ শুরু হলে মেটার্নিক সেটাকে কঠোর হস্তে কি করেন, দমন করেন, ঠিক আছে। তারপরে দেখবে 1848 খ্রিস্টাব্দে ফ্রান্সে যখন ফেব্রুয়ারি বিপ্লব শুরু হচ্ছে, তো সেই ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলে তার প্রভাবটাও আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপের সর্বত্র সেটা ছড়িয়ে পড়ছে, তাই তো, এবং অস্ট্রিয়া ও জার্মানিতেও তার দাবানলের সৃষ্টি করে। বুঝতে পেরেছ? তো মেটার্নিক তখন কি করছেন, তিনি অবশেষে তার অবস্থা বুঝে তিনি ছদ্মবেশ ধরে ইংল্যান্ডে পলায়ন করছেন, তাই তো, ইংল্যান্ডে পালিয়ে যাচ্ছেন। তো এই সংবাদে উৎসাহিত হয়ে, এই খবরটা পেয়ে উৎসাহিত হয়ে জার্মানির সর্বত্র গণ আন্দোলন তখন তীব্রতর হয়ে ওঠে, ঠিক আছে। এবং জাতীয়তাবাদীদের তখন লক্ষ্য ছিল সেই সময়ে কি,
না জার্মানির ঐক্য সাধন এবং সেইখানেতে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা। তো যার ফলে দেখতে পাচ্ছি যে এই আন্দোলনের ফলে এই জার্মানিতে যে উদারনৈতিক আন্দোলন শুরু হচ্ছে, তো সেই উদারনৈতিক আন্দোলনের চাপে পড়ে বেশ কয়েকটি জার্মান রাজ্যের অধিপতি তারা কি করছেন, নিজ নিজ রাজ্যে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনে বাধ্য হন। তাহলে কি বললাম যে এই যে মেটার্নিক ছদ্মবেশ ধারণ করে ইংল্যান্ডে চলে গেলেন, তো এই সংবাদে উৎসাহিত হয়ে জার্মানির সর্বত্র গণ আন্দোলন তীব্রতর হয়ে উঠছে এবং জাতীয়তাবাদীদের তখন লক্ষ্য ছিল যে জার্মানির ঐক্য সাধন এবং সেইখানেতে উদারনৈতিক শাসন ব্যবস্থার প্রবর্তন। তাহলে এই যে জার্মানিতে উদারনৈতিক আন্দোলন শুরু হলো, তো এই আন্দোলনের চাপে পড়ে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি জার্মান রাজ্যের অধিপতি তারা নিজ নিজ রাজ্যে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনে তারা বাধ্য হন। ঠিক আছে, তো আন্দোলনের সাফল্যে উৎসাহিত হয়ে জার্মান জাতীয়তাবাদীরা তখন 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট শহরে, এটা মনে রাখবে 1848 1848 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কফুর্ট শহরে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত এক প্রতিনিধি সভার আহ্বান করে। ঠিক আছে, এবং বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত 586 জন প্রতিনিধি নিয়ে, কতজন, 586 জন। ঠিক আছে, তো 586 জন প্রতিনিধি নিয়ে গঠিত হয় এক সভা, যেটাকে বলা হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট, ঠিক আছে, তাহলে যেটার নাম হচ্ছে কি ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে কি বললাম যে এই যে আন্দোলন হলো, হ্যাঁ, উদারনৈতিক আন্দোলন, যার চাপে পড়ে জার্মান রাজ্যের বিভিন্ন মানে কয়েকটা বলে বেশি ভালো, কয়েকটা জার্মান রাজ্যের অধিপতি তারা নিজ নিজ রাজ্যে উদারনৈতিক শাসন ব্যবস্থা প্রবর্তনে তারা বাধ্য হলেন। তো এই আন্দোলনে সাফল্য লাভ করলো জার্মানবাসীরা, তাই তো। তো তারা তখন এই আন্দোলনকারীরা, জাতীয়তাবাদী আন্দোলনকারীরা, তো তখন আন্দোলনের সাফল্যে উৎসাহিত হয়ে এই জার্মান জাতীয়তাবাদীরা কি করলেন না 1848 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট শহরে প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত এক প্রতিনিধি সভা আহ্বান করে এবং বিভিন্ন জার্মান রাজ্য থেকে নির্বাচিত কতজন না 586 জন জনপ্রতিনিধি নিয়ে গঠিত হয় এক সভা, যেটা পরিচিত হচ্ছে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে। ঠিক আছে, এবারে দেখো এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের উদ্দেশ্য ছিল কি না, এই যে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টটা গঠন করা হলো, এর উদ্দেশ্য ছিল সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা। কি বললাম, সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং এর জন্য একটি সংবিধান রচনা করা, এটা ছিল এর মেন উদ্দেশ্য। ঠিক আছে, ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টের প্রধান যে উদ্দেশ্য সেটা হচ্ছে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং এর জন্য একটি সংবিধান রচনা করা। ঠিক আছে, এরপরে দেখো এই যে সভা গঠন করা হলো মানে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট নামে, তো এই সভা প্রাশিয়ার অধিপতি যিনি ছিলেন তার নাম হচ্ছে চতুর্থ ফ্রেডরিক উইলিয়াম। ঠিক আছে, তো এই সভা অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট প্রাশিয়ার অধিপতি চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাজমুকুট গ্রহণের জন্য আবেদন জানায়। ঠিক আছে, তার মানে এর মানে কি, এই যে আমি বললাম যে এই পার্লামেন্ট অর্থাৎ ফ্রাঙ্কফুর্ট যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট প্রাশিয়ার অধিপতি চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির রাজমুকুট গ্রহণের জন্য আবেদন জানায়। তার মানে কি, মানে প্রাশিয়ার রাজা চতুর্থ ফ্রেডরিক উইলিয়ামকে ঐক্যবদ্ধ জার্মানির সম্রাট পদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়, তাই তো, বুঝতে পেরেছ। তো প্রাশিয়ার রাজ এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করেন এবং তিনি বলেন যে তিনি হচ্ছেন রাজতন্ত্রে বিশ্বাসী, বিপ্লবীদের হাত থেকে রাজমুকুট গ্রহণ করা তার পক্ষে সম্ভব নয়। বুঝতে পেরেছ। আবার ইতিমধ্যে দেখবে অস্ট্রিয়া জার্মানির বিদ্রোহ দমন করে ফেলে এবং
1850 খ্রিস্টাব্দে এক চুক্তি হয়, যেই চুক্তিটার নাম হচ্ছে ওলমুজের চুক্তি। তো সেই চুক্তির দ্বারা প্রাশিয়া অস্ট্রিয়ার প্রাধান্য মেনে নেয়। তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে নানা কারণে এই ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্টটা ভেঙে যায়। বুঝতে পেরেছ? সেই জন্য বিখ্যাত ঐতিহাসিক যার নাম হচ্ছে হ্যাজেন, তো সেই হ্যাজেন বলেন যে সদস্যদের ভুল নীতি, তারপরে হচ্ছে তোমার বাগাম্বর এবং মতভেদের জন্যই এই যে মহাসভা বিখ্যাত ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট সেটা ব্যর্থ হয়, তার যে উদ্দেশ্য সেটা ব্যর্থ হয়। আবার কার্ল মার্কসও এই পার্লামেন্টকে বৃদ্ধ স্ত্রীলোকদের সমাবেশ বলে ব্যঙ্গ করেছেন। বুঝতে পেরেছ? তো যাই হোক, মানে ব্যর্থতা সত্ত্বেও এর যে গুরুত্ব ছিল সেটা হচ্ছে অপরিসীম, সেই গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। বুঝতে পেরেছ? কারণ দেখো, এই পার্লামেন্টই জার্মানিতে একটি ভাবগত ঐক্য গড়ে তোলে এবং প্রমাণ করে যে জার্মানির ঐক্য সাধন সম্ভব। বুঝতে পেরেছ? তো এখানে এর গুরুত্ব থেকে যায়। বোঝা গেছে? তাহলে এইগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। সর্ব জার্মানবাদ যেটা নিয়ে আলোচনা করলাম, তারপর হচ্ছে জোলভেরাইন নামক শুল্ক সংঘ, তারপরে ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট। ঠিক আছে? এখান থেকে কোশ্চেন হবে। বুঝতে পেরেছ? তো আমি কোশ্চেনগুলো তোমাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখো, আমি যতটুকু পড়লাম এটা ভালো করে পড়বে এবং বোঝার চেষ্টা করবে যে কি বললাম। ঠিক আছে? তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।